আজকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এই গভর্নমেন্ট সাংবিধানিক গভর্নমেন্ট কিনা, এই গভর্নমেন্টের সাংবিধানিক ধারাবাহিকতা আছে কিনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন এটা সাংবিধানিকও না এবং বিপ্লবী সরকারও না, এটা মাঝামাঝি সরকার। তার মানে এটা নয় সাংবিধানিক অথবা নয় বিপ্লবী। এখানে আমার উত্তরটা হচ্ছে, তাহলে প্রফেসর ইউনূস সাহেব আজকে যে একনাক সভায় সভাপতিত্ব করলেন প্রধান উপদেষ্টা হিসেবে, তিনি আছেন কিনা ওনাকে জিজ্ঞেস করতে হবে। 1 বছর হয়ে গেল ইন্টারিম গভর্নমেন্টের। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক ধারাবাহিকতায় সাংবিধানিক নিয়মে অন্তর্বর্তীকালীন সরকার নামে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের শপথ গ্রহণ করানোর জন্য রাষ্ট্রপতিকে যে মতামত দিয়েছে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতির রেফারেন্স অনুসারে পাঠানোর প্রেক্ষিতে, সেটাকে অকার্যকর হয়ে গেল। এটা কি জুডিশিয়ারিতে অথবা সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত এর বিপরীতে কোনো সিদ্ধান্ত এসছে? আসে নাই। সুতরাং এই ব্যাপারে প্রশ্ন তোলাটা, এটা আমি মনে করি অনেকটা রাজপথের বক্তব্যের মতো। এটার কোনো লিগ্যালিটি নাই। কেউ কেউ বলেছেন জুলাই ঘোষণাপত্রের উদ্ধৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের 22 দফা অনুসারে জনগণের অভিপ্রায়ের কথা বলা হয়েছে, সেটার সোর্স অফ পাওয়ার, এটার সোর্স অফ অ্যাসপিরেশন নাকি সোর্স অফ লিগ্যালিটি। এই প্রশ্ন এখানে এখনই তোলা যাবে না, কারণ জুলাই ঘোষণাপত্রের যে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতির সামনে সবার উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের মধ্য দিয়ে উত্থাপন করেছেন, সেই জুলাই ঘোষণাপত্রের কার্যকারিতা এখনই তো দেয়া হয়নি। সেখানে প্রস্তাব করা হয়েছে যে এই জুলাই ঘোষণাপত্র এবং গণঅভ্যুত্থান 2024-এর রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হবে এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে। তফসিলে যথাযথভাবে সেটা সন্নিবেশিত হবে। সেখানে বলা হয়েছে আয়োজিতব্য পরবর্তী জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কারের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। জনগণের পক্ষে বাংলাদেশের জনগণ অভিপ্রায় ব্যক্ত করছে, এই কথাগুলো বলা হয়েছে। সেই অভিপ্রায় বাস্তবায়ন হবে যদি এটা রাষ্ট্রীয় স্বীকৃতি মিলে, সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়, সংবিধানের তফসিলে যথাযথভাবে সন্নিবেশিত করা হয় এবং পরবর্তী আয়োজিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিতব্য সংসদ সেই সংস্কারগুলো সাধন করে অভিপ্রায়গুলো পূরণ করবে। এটা সবই হবে, হয়েছে নয়। তো সুতরাং ওর উদ্ধৃতি দিয়ে যদি কোথাও কোনো প্রস্তাব উত্থাপন করা হয় যে অভিপ্রায় ব্যক্ত হয়ে গেছে, কার্যকরী হয়ে গেছে, সুতরাং এর ভিত্তিতে কনস্টিটিউশনাল অর্ডার ইস্যু করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এখনই সেটা কার্যকর করতে হবে, সেটাকে আগামীকালকে বা পরশু চ্যালেঞ্জ হবে না? তো সেরকম একটা খারাপ নজির কি আমরা জাতির সামনে উত্থাপন করতে পারি? অবশ্যই পারি না। কিন্তু আমরা সমাধান চাই বলেই আমরা কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি, যেগুলো বিবেচনায় নেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাব। সেখানে আমরা বলেছি আমরা যাই করি, হতে পারে এটা কনস্টিটিউশনাল অর্ডার, এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার, অথবা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার, অথবা অন্য যে কোনো প্রকার রাজনৈতিক সমঝোতার দলিল, অথবা ঐতিহাসিক বা জাতীয় দলিল, যে কোনো কিছু আমরা প্রণয়ন করে একটা কোয়েশ্চেন দেই, অনেকগুলো কোয়েশ্চেন না দিয়ে, যে জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত, সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা, জুডিশিয়ারি কি বলে।
আমরা জুডিশিয়ারির কাছে যাই। দ্বিতীয় প্রশ্ন হলো, যদি রেফারেন্ডাম করতে হয় এই বিষয়ে এবং সেটা কার্যকারিতার ডেট নির্ধারণ করতে হয় রেফারেন্ডামের রেজাল্টের ভিত্তিতে, সেই রেফারেন্ডাম প্রপোজ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিন এই রেফারেন্ডাম। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদের, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। সেটাও বিবেচনা করা যায় যদি সবাই সম্মত হয়, তখন সেই মেজরিটির মতামতের ভিত্তিতে সেই জাতীয় সংসদ তো সেগুলো সংশোধন করবে। আর যারা মেজরিটি ভোট পাবে তারা তো প্রতিশ্রুত থাকবে জাতীয় সংসদে এই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য, যেহেতু এই সনদ স্বাক্ষরিত হবে ইনশাআল্লাহ। সেটা দ্বিতীয়। তখন বলা যাবে যে মেজরিটি যারা ভোট পেয়েছে, যারা কোনো দল অথবা জোট সরকার গঠন করবে, সংসদে যাদের মেজরিটি থাকবে, তারা যেমন রেসপন্সিবল থাকবে, সমস্ত জাতীয় সংসদের সকল সদস্য রেসপন্সিবল থাকবে সেটা দ্বারা জনগণের রায়ের ক্ষেত্রে। এবং এটাও আমরা বলেছি যে যা কিছুই গৃহীত হোক, জাতীয় সংসদে যখন সংশোধনী গ্রহণ করা হবে সংবিধানের, সেখানে কিছু মৌলিক প্রশ্নে এইবার আমরা সম্মত হয়েছি সেই সংশোধনীগুলো আসবে, যেগুলোর জন্য সাংবিধানিকভাবে অবশ্যই আবার রেফারেন্ডাম করতে হবে আফটার দি অ্যামেন্ডমেন্ট। তাইলে দুইটা রেফারেন্ডাম পেয়ে যাবে। এগুলো সব বিষয় বিবেচনা করতে হবে। আমরা আগেও করব, পরেও করবো কিনা সেটাও বিবেচনা নেই। তো সেই জন্য আমরা বলেছি, দেখুন আমরা আলোচনার টেবিলে আছি, আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। এবং যেটা আমি আশঙ্কা প্রকাশ করি এবং অনেকেই শঙ্কা প্রকাশ করেছে, যদি এটা আমরা ঝুলিয়ে রাখি, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আমরা অনিশ্চিত করি, বাধাগ্রস্ত করি বা বিলম্বিত করি, তাহলে সেইটার বেনিফিশিয়ারি কে হবে? পতিত ফেসিবাদ হবে। সেটার বেনিফিশিয়ারি কে হবে? কোনো রকমের কোনো অসাংবিধানিক শক্তি হবে। তাহলে সেটার পরিণতি কী হবে? এই জাতীয় অনেকবার সেই পরিণতি ভোগ করেছে। সেই পরিণতিকে আমরা আবার আহ্বান জানাতে পারি না। সুতরাং আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আগাই এবং একটা সমাধানের দিকে যাই। এই আহ্বান আমরা করেছি অনেক রক্তপাতের মধ্য দিয়ে, অনেক রক্তদানের মধ্য দিয়ে, অনেকের অনেক ত্যাগতিতিকার মধ্য দিয়ে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করি, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করি, আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার করি এবং আমাদের জাতির প্রত্যাশা, সকল জনগণের প্রত্যাশা পূরণ করি, যাতে আগামী দিনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক যাতে করে ভবিষ্যতে যে কোনো রকমের অসাংবিধানিক শক্তি বা স্বৈরাচারী শক্তি বা ফেসিবাদী শক্তি পুনরুত্থানের কোনো সুযোগ না থাকে। সেই জন্যই তো আমরা এই সংস্কার প্রস্তাবগুলো গ্রহণ করছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।